আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 18। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। গত দুদিন ধরে তিলোত্তমা অফিসে যায়নি। সেদিনের পর থেকে তার শরীর বেশ খারাপ। স্ট্রেস বাড়লে সুগার বেড়ে যায় তার। কাল সন্ধেবেলাতে সে মাথা ঘুরে ড্রয়িং রুমে পড়ে যায়। ঋদ্ধি বাড়িতে থাকায় ব্যাপারটা সামলে নেওয়া গেছে। আজ তার ব্লাড রিপোর্টে দেখা গেছে তার সুগার এখন 280। শুধু তাই নয়, প্রেশারটাও বেশ হাই। বাড়ির পরিবেশ সেদিনের পর থেকেই বেশ থমথমে। ঋদ্ধির তো না বেরিয়ে উপায় নেই, তাই তাকে রোজই বেরোতে হচ্ছে। তাতানও তো গত দুদিন ঘর থেকেই বেরোয়নি। সকালের জলখাবারও তনিমা তার ঘরেই পৌঁছে দিচ্ছে। দুপুরে বা রাতে যখন কেউ থাকছে না, তখন একা একা সে টেবিলে এসে খেতে বসছে। সেদিনের পর থেকে ঋদ্ধির সাথেও তার আর কথা হয়নি। ঋদ্ধিও তার মুখোমুখি হচ্ছেই না বলতে গেলে। গতকাল তার মা যখন মাথা ঘুরিয়ে পড়ে গেছিল, ঋদ্ধি এসে মায়ের প্রেশার সুগার চেক করছিল, তখন তারা দুজনে মুখোমুখি হয়েছিল বটে। তাতান পাশে এসে দাঁড়াতে ঋদ্ধি একবার মুখ তুলে তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছিল। তখনও তাদের মধ্যে কোনো কথা হয়নি। তনুমা তাকে শুধু বলেছিল, তাতান, মায়ের সামনে এখন বেশি যাওয়ার দরকার নেই। তোকে দেখলে যখন মায়ের প্রেশার বেড়ে যাচ্ছে, কদিন যাক, পরিস্থিতিটা একটু থিতিয়ে যেতে দে। তাতান আর কোনো কথা না বলে ঘরে চলে এসেছিল। মা যে তার উপর রেগে আছে তা তো সে না হয় বুঝতে পারছে, কিন্তু তার সবচেয়ে আশ্চর্য লাগছে ঋদ্ধির ব্যবহার। সেদিন রাতের পর থেকে ঋদ্ধির সাথে তার একটা কথাও হয়নি। তার মনে যে কী চলছে তার আঁচ তাতান পাচ্ছে না। সে নিজের মতো সকালে বেরিয়ে যাচ্ছে হসপিটালে, কখনো বিকেলে, কখনো সন্ধেবেলা ফিরছে। তাহলে কি মা যা বলেছে সেটাই সত্যি? ঋদ্ধিও এই ঘটনাটা ভালোভাবে নেয়নি, তার উপরে রেগে আছে ঋদ্ধি। তাতান বুঝতে পারে না তার কি করা উচিত। সেই ছোটবেলা থেকেই ঋদ্ধির ওপরে তার একচ্ছত্র আধিপত্য। সে যখন যা হুকুম করেছে, ঋদ্ধি সঙ্গে সঙ্গেই তা পালন করেছে। সে কোনো কিছু চেয়েছে আর ঋদ্ধি সেটা করেনি, এরকমটা তো কখনো হয়নি। আর আজ যখন সে গোটা মানুষটাকে নিজের করে চেয়েছে, তাহলে সেটা অন্যরকম হবে কেন? সেটা তাতানের মাথায় ঢোকে না। হতে পারে তার চাওয়ার পদ্ধতিটা ভুল ছিল। মা যে তার উপরে এত ক্ষেপে আছে, সেটাও হয়তো তার একটা কারণ। ঋদ্ধিকে হয়তো তার আগে প্রপোজ করা উচিত ছিল। কিন্তু তাতান চাইলেও নিজের মনের সব কথা গুছিয়ে প্রকাশ করতে তো পারে না। ঋদ্ধি তো সেটা জানে। বেশ কয়েকদিন ধরেই তাতান তো ভাবে ভাবে তার মনের কথা ঋদ্ধিকে বোঝানোর চেষ্টা করেছে। হয়তো মুখে সে কিছু বলেনি, কিন্তু ঋদ্ধিও কি সত্যিই কিছু বোঝেনি? তাহলে সে তাতানের সাথে কথা বলছে না কেন? তাতান সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের মনের কাছেই অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। পাশের ঘরে সেই মুহূর্তে তিলোত্তমা ঘুম ভেঙে বিছানায় উঠে বসে। গতকাল সন্ধে থেকে পুরো একদিন বলতে গেলে সে ঘুমোচ্ছে। ঋদ্ধিটা তাকে বোধহয় ঘুমের ওষুধ পুশ করেছে। উঠে বসতে মাথাটা ঝিমঝিম করে ওঠে। আবার শুয়ে পড়ে তিলোত্তমা। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে অন্ধকার নেমে এসেছে। ঘড়িতে এখন 7:30 বাজে। ঋদ্ধির এতক্ষণে তো হসপিটাল থেকে এসে যাওয়ার কথা। আজ কী বার? তিলোত্তমা শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করে। আজ তো মনে হয় বুধবার। হ্যাঁ, ঋদ্ধি তাহলে চলেই এসেছে নিশ্চয়ই। তার মতোই সেই মেয়েটার মনের উপর দিয়েও যে ঝড় বইছে তা তিলোত্তমা জানে। এক অদ্ভুত অপরাধ বোধে ভুগছে তিলোত্তমা। ছোট থেকে ওরা দুজনে একসাথে বড় হয়েছে। মারামারি, খুনসুটি, ওর পেছনে লাগা, এসব ছিলই। কিন্তু এর মধ্যে কখন তাতানের মনে ঋদ্ধির জন্য আলাদা অনুভূতি গড়ে উঠল
তা তিলোত্তমা জানে না। এমনিতেও তিলোত্তমা সকাল 9:30টায় বেরিয়ে রাত 8টা 8:30টার আগে ফেরে না। তাই বাড়ির খুঁটিনাটি ব্যাপার অনেকটাই তার জানার পরিধির বাইরে। বরং তনুদি তাতানাথ ঋদ্ধির সঙ্গে অনেক বেশি সময় একসাথে কাটায়। তনুদি কিছু বুঝতে পেরেছিল কিনা কে জানে। বুঝলে কি আর তনুদি তাকে কখনো কোনো কিছু জানাতো না? নিশ্চয়ই জানাতো। বোকার মতো এরকম হঠকারী একটা কাজ কেন যে করে বসলো তাতান? হতে পারে তার মনে ঋদ্ধির জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে, বা ঋদ্ধিকে হয়তো সে ভালোবাসে। কিন্তু উল্টো দিকের লোকটাও যে তাকে ভালোবাসে কি না সে বিষয়ে তার নিশ্চিত হওয়া উচিত ছিল নাকি? তিলোত্তমা নিজেকে মনে মনে দোষ দিতে থাকে। তারই আর একটু সাবধান হওয়া উচিত ছিল। যতই হোক, তাতান একজন 24 বছরের পূর্ণবয়স্ক যুবক। ছোটবেলা থেকে তাতানের সমস্যাগুলো নিয়ে লড়াই করতে গিয়ে, তাকে জীবনে দাঁড় করাতে গিয়ে, তার একটা ঠিকঠাক পরিচিতি তৈরি করতে গিয়ে তার মনের অন্য অনুভূতিগুলোকে নিয়ে অতটা ভাবেও নি তিলোত্তমা। এরকম কোনো অনুভূতি যে ঋদ্ধির জন্য তাতানের মনে গড়ে উঠতে পারে, এই কথাটাই তো তিলোত্তমার মাথায় আসেনি। কিন্তু ঋদ্ধি কী ভাবছে? তার মনে কি তাতানের জন্য আদৌ কোনো ফিলিংস আছে? তিলোত্তমা ভাবে, ঋদ্ধির মতো মেয়ে সত্যি যদি তাতানের জীবনে জীবনসঙ্গী হিসেবে থাকে, তাহলে সেটা তো তিলোত্তমার পরম সৌভাগ্য। একদিন সে যখন থাকবে না, তখনও তাতানের জন্য একদম নিজের কেউ তার পাশে থাকবে সারা জীবন। এই চিন্তা তো পরম স্বস্তির। এসব ভেবে ভেবেই আজ তিলোত্তমার হাই সুগার, প্রেশার, সামান্য হার্টের সমস্যাও আজ সমাসলে ধরা পড়েছে। ঋদ্ধি তার ছেলের বউ হলে তার তো আর কোনো চিন্তাই রইল না। ঋদ্ধির মতো এত ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, সে তো সারা পৃথিবী খুঁজেও পাবে কিনা সন্দেহ। কিন্তু না, সে তো এতটা স্বার্থপর হতে পারবে না। তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে সে তো একটা নিরপরাধ মেয়েকে বলি করে দিতে পারে না। অনেক উন্নতি হলেও তাতানের মধ্যে এখনও অনেক সমস্যা বর্তমান, যা হয়তো সারা জীবন তার মধ্যে থাকবেও। ক্ষণিকের উত্তেজনায় তাতান ঋদ্ধিকে সিঁদুর পরিয়ে দিয়ে ঋদ্ধির ওপরে নিজের অধিকারবোধ খাটাতে চাইলেও সত্যিকারের প্রেম ভালোবাসা সে কতটা বোঝে তা নিয়ে তার ঘোরতর সন্দেহ আছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে যা আশা করে, স্বামী হিসেবে তাতান সেটুকু পূরণ করার যোগ্য কি না তাও তো তিলোত্তমা জানে না। তাহলে এরকম একজন অসম্পূর্ণ মানুষের হাতে সে কীভাবে ঋদ্ধির মতো একটা মেয়েকে তুলে দিতে পারে? না হোক সে তার নিজের মেয়ে। সেই 2 বছর বয়স থেকে তিলোত্তমাও তো দুজনকে সমানভাবে মানুষ করেছে, বড় করে তুলেছে। আজ ঋদ্ধি যদি তার নিজের মেয়ে হতো, তাহলে কি সে সব জেনে শুনে এরকম একটা ছেলের হাতে ঋদ্ধিকে তুলে দিতে পারত? তিলোত্তমা ছটফট করে উঠে বসে। বেশ জোরে জোরে সে ডাকতে থাকে, ঋদ্ধি, ঋদ্ধি। ঋদ্ধি সবে 8 ঘন্টা হলো হসপিটাল থেকে ফিরেছে। এসেই জামা কাপড় নিয়ে বাথরুমে ঢোকা তার অভ্যেস। বিশেষ করে কোভিডের পর থেকে সে ভীষণভাবে এটা মেনে চলে। বাথরুম থেকে বেরিয়ে মামনির চিৎকার শুনে ঋদ্ধি দৌড় লাগায় মামনির ঘরের দিকে। আবার কি হলো? কাল থেকেই মামনির শরীরটা বেশি খারাপ। ঋদ্ধি চিন্তিত মুখে মামনির বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। দেখে মামনি বিছানার টান টান হয়ে বসে আছে। ঋদ্ধি মামনির গায়ে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মামনি? শরীর কি বেশি খারাপ করছে? ততক্ষণে তিলোত্তমার চিৎকার শুনে তনিমাও এসে তার ঘরের দরজায় দাঁড়িয়েছে। তিলোত্তমা ঋদ্ধিকে দেখে আকুল স্বরে বলে ওঠে, তুই তাতানকে ক্ষমা করেছিস তো ঋদ্ধি? ও তো জানিস কেমন ছেলে। ও তোকে জোর করে সিঁদুর পরিয়েছে বলে তার মানে এই নয় যে তোকে সারা জীবন তা বহন করে চলতে হবে। তুই ইচ্ছে করলে তা মুছে ফেলতে পারিস। আমি বলছি তাতে কোনো অন্যায় হবে না, কোনো পাপ হবে না। আমি তোকে সম্মতি দিচ্ছি। ঋদ্ধির চোখের ইশারায় তনিমা দরজা থেকে সরে যায়। তিলোত্তমা ঋদ্ধির স্মৃতির দিকে তাকিয়ে বলে,
মুছে ফেলেছিস তো সিঁদুর? যাক, ভালো করেছিস। আমি এক বিশাল অপরাধবোধ থেকে মুক্ত হলাম। ঋদ্ধি আগের দিন সকালে চুলে শ্যাম্পু করেছিল। মামনির বিছানার পাশে চেয়ার টেনে বসে সে। তারপর বলে, মুছে ফেলিনি মামনি, এই তো আছে সিঁদুর। ওরকম এক মাথা সিঁদুর নিয়ে তো হসপিটালে যাওয়া যায় না, তাই। তিলোত্তমা ঋদ্ধির সিঁথির ভিতরে এক চিলতে সিঁদুর দেখে বলে, কেন ঋদ্ধি, কেন রেখেছিস এখনও এটা? আমি জানি, আমি তোকে ছোট থেকে বড় করেছি, তোর লেখাপড়ার খরচ বহন করেছি। তার অর্থ এই নয় যে সেই কৃতজ্ঞতাবোধ থেকে তোকে এমন কিছু করতে হবে যাতে তোর নিজের জীবনটা নষ্ট না হয়ে যায়। তুই তো জানিস আমার ছেলেটার সমস্যা আছে, ও অবুঝ, তাই এরকম একটা হঠকারিতা করে বসেছে। কিন্তু ও তোকে কী দিতে পারবে? সামান্য স্বামী স্ত্রীর সম্পর্কের যে বুনিয়াদ, সেটুকুও তাতান তোকে দিতে পারবে কিনা সন্দেহ। কেন তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইছিস? ঋদ্ধি তিলোত্তমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে, তুমি ভুল করছো মামনি, কৃতজ্ঞতাবোধ থেকে নয়, ভালোবাসা থেকে। ও একা নয় মামনি, তোমার ছেলেকে আমিও ভালোবাসি। তাই ওর ভালোবাসার দান মুছে ফেলার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই মামনি। আর তুমি মিথ্যে ভয় পাচ্ছ। ও আমাকে কি দিতে পারলো আর না পারলো তাই ভেবে তো আর কোনো সম্পর্ক গড়ে ওঠে না। তবু বলি, আমি তো একজন ডাক্তার। তোমার ছেলের যেটুকু খামতি আছে তা আমি মিটিয়ে দেবার চেষ্টা করব। তুমি চিন্তা করো না মামনি, আমি মনে মনে কোনো দিন এ বাড়ি ছেড়ে যেতে চাইনি। তোমাদের ছেড়ে অন্য বাড়িতে গিয়ে আমি থাকতেই পারবো না। আর একটা কথা কি জানো, অনেক সুস্থ সমর্থ কৃতি ছেলে হয়তো আছে সমাজে, কিন্তু আমার জন্য ওই তীর্থ সেনগুপ্তই বেস্ট চয়েস। তিলোত্তমা ঋদ্ধিকে জড়িয়ে ধরে আনন্দে, বলে, সত্যি সত্যি তুই ভালোবাসিস আমার ওই বোকা হাঁদা ছেলেটাকে? সত্যি তুই থাকবি ওর পাশে সারা জীবন? ঋদ্ধি তিলোত্তমার কোলে মাথা রেখে হেসে বলে, একদম, সারা জীবন আমি তোমার ওই বোকা হাঁদা ছেলেটাকে আগলে রাখব। তুমি একদম চিন্তা করো না। দরজার আড়ালে দাঁড়িয়ে তনিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখের জল মোছে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।